সৌমেন স্যারের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর আলো অধ্যায়ের সংকট কোণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কে জানবো। তো এর আগে আমরা এই আলো অধ্যায়ে অষ্টম শ্রেণীর প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, পেরিস্কোপ, ক্যালিডোস্কোপ এবং আলোর প্রতিসরণের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করে এসেছি। তোমরা যদি ওই বিষয়গুলো আরেকবার বুঝতে চাও তো ওই ভিডিওগুলো একবার তোমরা আলোর অধ্যায়ের যে ভিডিওগুলো আমার রয়েছে এর আগে, তো সেগুলো 1 এবং 2 ভিডিও হিসেবে আছে, সেগুলো তোমরা দেখে নেবে। যাই হোক, তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আলোর যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং সেক্ষেত্রে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে যে কথাটি আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এই বিষয়ে বুঝতে গেলে আগে আমাদের কিছু প্রাকৃতিক ঘটনার কথা বুঝতে হবে। তোমরা বর্ষাকালে সকলেই দেখেছো যে বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন কচু পাতার উপরে কিছুটা জল জমে থাকে, তা সেই জল, এমনিতে কচু পাতার উপরে জল খুব একটা সহজে দাঁড়ায় না, কারণ কচু পাতার উপরে জলটা এতটাই মসৃণ থাকে যে ওখানে জল ফেললে কিন্তু সেই জল কচু পাতাকে না ভিজেই নিচে পড়ে যায়। কিন্তু যদি কোনো ক্রমে আটকে থাকে জলটা, তাহলে তোমরা দেখবে যে ওই জলটা কিন্তু আমরা উপর থেকে রূপোর মতো চকচকে দেখি। পদ্ম পাতার ক্ষেত্রেও আমরা এটা দেখি। বা তোমরা যদি হাতে নিয়েও পরীক্ষা করো, একটা কচু পাতাকে তোমরা জঙ্গল বা বন থেকে যে কোনো জায়গা থেকে এনে সেটাকে একটু গোল মতো করে তোমরা যদি তার মধ্যে কিছুটা জল ঢালো, দেখবে সেই জলটা যখন ওপর থেকে লক্ষ্য করবে সেটা কিন্তু চকচকে দেখাবে। তো এইরকম বিষয়টা হচ্ছে এরকম, যদি আমরা এরকম একটা কচু পাতা বা যাই বলি না কেন, একটা পদ্ম পাতার আমরা যদি নিয়ে কালেকশন করে আমরা যদি সেই কচু পাতা বা পদ্ম পাতার মধ্যে আমরা জলবিন্দু দিই, ঠিক আছে, এটা ধরো একটা কচু পাতা, এখানে যদি আমরা একটা জলের বিন্দু বা জলের ফোঁটা এর মধ্যে জল করি, তাহলে আমরা এটা কি দেখবো, কচু পাতার জলের বিন্দুটা এটাকে দেখবো আমরা চকচকে দেখাই। চকচকে দেখায়, চকচকে দেখায়। তো এই চকচকে দেখায় কেন, সেই বিষয়টাই কিন্তু আজকে আমরা আলোচনা করছি। কচু পাতার উপর জলবিন্দুটা কি দেখায়, উপর জলবিন্দু চকচকে দেখায়, জলবিন্দু চকচকে দেখায়, তাহলে কচু পাতার উপর জলবিন্দু চকচকে দেখায়। তো এই বিষয়টা কেন দেখায়, কচু পাতার উপর জলবিন্দু চকচকে দেখায় কেন, এটাই কিন্তু আজকে আমরা পরীক্ষা বা বিভিন্ন ধরনের ব্যাখ্যার সাহায্যে বোঝার চেষ্টা করব। এটা মূলত হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। তো আশা করি তোমাদের কাছে এই বিষয়টা, যখন আমি তোমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিষয়টা আলোচনা করব, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আমি নেক্সট পরবর্তী অংশে আসছি। আচ্ছা, তাহলে আমরা যেটা জেনেছি যে কচু পাতার উপর জলবিন্দু পড়লে সেটা চকচকে দেখায়, তো এই বিষয়টাকে আমরা একটু খুব সহজ পরীক্ষার মাধ্যমে তোমাদের কাছে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমরা এই এক্সপেরিমেন্টটা দেখলে তোমরা বুঝতে পারো। তো এখানে আমরা একটা কচু পাতা এরকম ভাবে নিয়েছি, এটা তোমরা সকলেই তোমাদের বাড়ির আশপাশ থেকে কালেকশন করতে পারো। তো এটা হচ্ছে একটা কচু পাতা। এখন এই কচু পাতার মধ্যে আমি 1 ফোঁটা জল রাখার চেষ্টা করব। তো এটা যদিও খুব কঠিন, তবুও আমি তোমাদের সুবিধার্থে এই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি, যাতে করে তোমরা বিষয়টা সম্পর্কে ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, তো এখানে আমি এই কচু পাতার মধ্যে আমি কিছুটা জলের বিন্দু বা জলবিন্দু নিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই কচু পাতার মধ্যে আমি কি নিয়েছি, কিছুটা জলের বিন্দু নিয়েছি। দেখো, এই যে জলবিন্দুটা আমি নিয়েছি, তাহলে এই জলবিন্দুটা বাইরে থেকে তোমরা যখন দেখতে পাচ্ছ, খুব বেশি এটাকে হেলানো সম্ভব নয়, কারণ এটা পড়ে যাবে। তো এটা কিরকম দেখাচ্ছে, কচু পাতার মধ্যে এই যে জলবিন্দুটা, এটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা কিন্তু খুব চকচকে দেখাচ্ছে। দেখো, ভালো করে লক্ষ্য করো, ওয়াচ করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এটা খুব চকচকে দেখাচ্ছে। এই পরীক্ষাটা তোমরা বাড়িতে নিজেরা করবে। এটা এইভাবে দেখানো একটু কঠিন, তবুও আমি তোমাদের সুবিধার্থে এটা দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু খুব চকচকে দেখাবে। তাই আজকে আমরা ব্যাখ্যা করব যে এটা এইরকম চকচকে যে দেখা যায় এর কারণটা কি। এটা মূলত হয়ে থাকে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। তো আজকে আমরা আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেন ঘটে বা কিভাবে ঘটে সেইটা কিন্তু আমরা তোমাদের সামনে আলোচনা করব। তো এই পরীক্ষাটা তোমরা নিজেরা বাড়িতে করে দেবে। নেক্সট আমি পরবর্তী বিষয়ে তোমাদের কাছে আসছি। তো পরবর্তী বিষয়ে আমি তোমাদের কাছে আলোচনা করছি। আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে বা প্রতিসরণের জন্য এটা একটা ঘটে। আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কিন্তু নর্মাল যেরকম প্রতিফলন সেরকম নয়, এটা অ্যাকচুয়ালি আলোকরশ্মির একটা প্রতিসরণজনিত ঘটনা। তো আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আমরা দুটো বিষয়ে পড়ে এসেছি, যে আলোকরশ্মি এখানে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে পারে অথবা লঘু থেকে ঘন মাধ্যমে যেতে হবে। ফার্স্ট তোমরা এটা মনে রাখবে যে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাথমিক শর্ত হচ্ছে
যে আলোরশ্মি কিন্তু ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে, লঘু থেকে ঘন মাধ্যমে কিন্তু আলোরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব নয়, সেটা আমরা পরে আসছি। তো আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিষয় বুঝতে গেলে আলোকরশ্মির ঘন থেকে লঘু মাধ্যমে যে প্রতিসরণটা হয় সেটা সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব, কারণ এই ঘন থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের জন্যই আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। তো ঘন থেকে লঘু মাধ্যমের ক্ষেত্রে আমরা যদি একটা ফিগার বা চিত্র দিয়ে দেখি তাহলে আমরা জানি যে ঘন থেকে লঘু মাধ্যমে যখন আলোকরশ্মির প্রতিসরণ হয় তখন কিরকম ঘটনা ঘটে। ধরো এটা একটা ঘন মাধ্যম, তো এই ঘন মাধ্যম, এটা কাঁচ বা অন্য কিছু যে কোনো মাধ্যম হতে পারে, এটা ঘন মাধ্যম, আর এটা হচ্ছে লঘু মাধ্যম। ঠিক আছে, লঘু মাধ্যম। এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম যখন আলোকরশ্মি প্রতিসরণ হয় তখন কিরকম ঘটনা ঘটে। তো আমরা যদি দেখাই যে এখানে আমরা একটা অভিলম্ব এঁকে নিয়েছি, ধরো জাস্ট এটা একটা অভিলম্ব, তো এইখানে ধরো এই কোণটাকে আমরা আপাতন কোণ বলবো, এটাকে আমরা কি বলবো, আপাতন কোণ আলোকরশ্মি, এটাকে আমরা আই দিয়ে চিহ্নিত করলাম। আর তোমরা জানো যে এই ক্ষেত্রে যেহেতু ঘন থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি যায়, তার প্রতিসরণ কোণটা সবসময় আপাতন কোণ থেকে বড় হয়, তাহলে প্রতিসরণ কোণ কিন্তু আপাতন কোণ থেকে বড় হবে, এটাকে আমরা কি বলবো, আর বলবো। তাহলে এখানে অবশ্যই কি হয় না, আমাদের আরটা আই এর থেকে কিন্তু বড় হয়, অর্থাৎ প্রতিসরণ কোণ আপাতন কোণের থেকে বড় হয়, আর গ্রেটার দেন আই। এখন এই ঘটনা যখন ঘটে তোমরা একটু ভালোভাবে ওয়াচ করো যে এই যে আমরা এই যে আপাতন কোণটা, এই আপাতন কোণটা আর এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। এখন আপাতন কোণের মান যদি আমি বাড়াতে থাকি, ভালোভাবে ওয়াচ করো, আপাতন কোণটাকে যদি আমি আর একটু বাড়াই, জাস্ট এরকম করলাম, তাহলে প্রতিসরণ কোণটা কি, প্রতিসরণ কোণের মানও আমাদের বাড়বে। আপাতন কোণকে যদি আমরা বাড়াতে থাকি তাহলে প্রতিসরণ কোণের মানও কি হবে, আমাদের বাড়তে থাকবে। তো এইভাবে বাড়াতে বাড়াতে এটাকে আমরা যত এদিকে নিয়ে আসবো এটা কিন্তু তত এই দিকে যাবে, অর্থাৎ আপাতন কোণের মান আমরা যত বাড়াতে থাকবো প্রতিসরণ কোণের মানও বাড়তে থাকবে। তো এরকম করতে করতে একসময় দেখা যাবে ঘন মাধ্যমের একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য এই প্রতিসরণ কোণটা কি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। আমি আবারও বলছি যে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন ঘন মাধ্যমের একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য এই প্রতিসরণ কোণটা কি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তখন এই রশ্মিটা এইভাবে না গিয়ে এই দুই মাধ্যমের যে বিভেদ তল আছে সেই বিভেদ তল ঘেঁষে চলে যাবে, জাস্ট এই ঘটনা ঘটবে সেক্ষেত্রে। অর্থাৎ আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের প্রতিসরণের ক্ষেত্রে দেখা যায় যে ঘন মাধ্যমের একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণটা কি হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যায়। আমরা যদি এইভাবে বোঝানোর চেষ্টা করি, এটা কিন্তু বারবার মনে রাখবে যে এটা ঘন মাধ্যম আর আমাদের এইটা হচ্ছে লঘু মাধ্যম, তা এটা আমরা লিখে দিচ্ছি লঘু মাধ্যম। ঠিক আছে, এটা আমাদের কি হলো, লঘু মাধ্যম। এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলোকরশ্মির প্রতিসরণটা হবে তাহলে এই ঘন মাধ্যমের একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। তো আমরা এখানে ঘন মাধ্যমের আপাতন কোণটা একটা আই করেছিলাম, তো এই আই এর মান বাড়াতে বাড়াতে একটা নির্দিষ্ট সীমায় যখন পৌঁছবে তখন কিন্তু প্রতিসরণ কোণ 90 ডিগ্রি যাবে, মানে আলোকরশ্মিটা কিন্তু তখন এইখান থেকে বেরিয়ে যাবে। তাহলে এখানে যদি আই আমাদের আই, তখন আইটা একটা নির্দিষ্ট মানের হয়ে যায়, সেই জন্য আমরাকে আই এটাকে থিটা বলছি বা সংকট কোণ। ঠিক আছে, আই সি বলতে পারি, ক্রিটিক্যাল আইসি বলতে পারি। আইসি মানে কি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সংকট কোণকে ইংরেজি কি বলে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আইসি। এটাকে আমরা আইসি বলছি, ছোট হাতের আই দিয়ে নিচে সি। তাহলে আইসি, আইসি এমন একটা মান যে যার জন্য কিন্তু আমাদের এই যে প্রতিসরণ কোণ সেই আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ঘন মাধ্যমের একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণটা আমাদের কত ডিগ্রি হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এই জন্যে এই ঘন মাধ্যমের আপাতন কোণটাকে আমরা তখন কি বলবো, ওই দুটো মাধ্যমের মানে এই ঘন মাধ্যম এবং লঘু মাধ্যমের সংকট কোণ বলবো। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে এখানে আমরা সংজ্ঞাটা লিখবো যে সংকট কোণ। সংকট কোণ কাকে বলবো, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ইংরেজিতে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, একে আমরা আইসি দিয়ে প্রকাশ করি। সংকট কোণ কি, আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন ঘন মাধ্যমের একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, আর এই প্রতিষ্ঠিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়, তখন ওই ঘন মাধ্যমের আপাতন কোণকে মাধ্যম দুটির সংকট কোণ বলা হয়। তাহলে আমরা কি লিখবো না, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তাহলে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয়
তখন ঘনমাধ্যমের তখন ঘনমাধ্যমের তখন ঘনমাধ্যমের যে আপাতন কোণের জন্য আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ কত হয়? প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। প্রতিসরণ কোণ মানে এখানে সেটা কোনটা আর, প্রতিসরণ কোণ কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হয়। তাহলে আমরা কি লিখছি যে আলোকরশ্মি যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন ঘনমাধ্যমের যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়। প্রতিষ্ঠিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়। ঘেঁষে মানে কি? একেবারে দুটো বিভেদ তল যেখানে মিলছে সেই রেখা বরাবর বের হবে। প্রতিষ্ঠিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে নির্গত হয়, ঠিক আছে? তাকে ওই দুই মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলে। তাকে ওই এরপর আমি এই জায়গাটায় লিখছি, তাকে ওই দুই মাধ্যমের সংকট কোণ বলে। তোমরা এটা এইখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তাকে ওই দুটি মাধ্যমে কি বলে? মাধ্যমের সংকট কোণ বলে। তাহলে তোমরা নিশ্চয়ই সংকট কোণ বুঝতে পারলে। তাহলে সংকট কোণ হচ্ছে কি? আমি আবার বলছি যে আলোকরশ্মি যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন ঘনমাধ্যমের যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয়, এবং প্রতিষ্ঠিত রশ্মিটা এই দুটো মাধ্যমের, এই যে ঘন আর লঘু, এই দুটো মাধ্যমের বিভেদ তল ঘেঁষে নির্গত হয়ে যাচ্ছে। মানে যেখানে দুটো মাধ্যম কানেক্টেড, যে রেখা বরাবর দুটো মাধ্যম বিভেদ হচ্ছে সেই তল বরাবরই এটা বেরিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই যে আপাতন কোণ ঘনমাধ্যমে পাচ্ছি সেটাকে কিন্তু এই দুটো মাধ্যমের কি বলবো? ওই দুটি মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলবো। এই জন্যই লেখা আছে যে বিভেদ তল ঘেঁষে নির্গত হয় তাকে ওই দুটি মাধ্যমের সংকট কোণ বলে। নেক্সট আমরা সংকট কোণ কি বিষয় জানতে পারলাম, এবং এটা তোমাদেরকে বুঝতে হবে যে এই সংকট কোণের ব্যাপারটা কিন্তু একমাত্র ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমেই আসে। এই উল্টোটা কেন হয় না? তোমরা বুঝতেই পারছো যে এই আমরা যদি উল্টো প্রতিসরণ হয় অর্থাৎ লঘু থেকে ঘন, সেখানে কিন্তু প্রতিসরণ কোণ কখনই 90 ডিগ্রি হওয়া সম্ভব না। কারণ প্রতিসরণ কোণ তোমরা জানো যে সেক্ষেত্রে সবসময় আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণটা কি হয়? আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণটা কম হয় যখন লঘু থেকে ঘনতে হয়। তাহলে এটা এই দিকে সরে আছে, রশ্মিটা এই দিকে সরে আছে। ফলে আমি যত আপাতন কোণ বাড়াবো রশ্মি কিন্তু তত আমার একেবারে এই দিকে চলে আসবে, এবং একসময় আপাতন কোণটা একটা নির্দিষ্ট মানে পৌঁছালে বাড়াতে থাকবে তখন কিন্তু এটা একেবারে 0 ডিগ্রি হয়ে যাবে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে আমাদের কিন্তু কখনই প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হওয়া সম্ভব নয় যদি লঘু থেকে ঘনতে আলোটা প্রতিষ্ঠিত হয়। তাই লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হলে কিন্তু এই সংকট কোণের বিষয়টা আসবে না। তো যাই হোক, এই সংকট কোণ তোমরা বুঝলে। আমরা নেক্সট এরপরে এই সংকট কোণের সাহায্যে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে এটা ব্যাখ্যা করব। আচ্ছা, এরপরে আমরা আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে সেটা সম্পর্কে জানবো। তো অভ্যন্তরীণ ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা জানবো। তো আমরা ইতিমধ্যে সংকট কোণ বিষয়টা জেনে এসেছি। তো সংকট কোণ যখন আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম তখন আমরা বলছিলাম যে সংকট কোণে যদি আলোকরশ্মি আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এখন প্রশ্ন হলো যে একটা আলোকরশ্মি যখন ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে তখন যদি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমরা এখানে একটা লঘু আর একটা ঘন মাধ্যম এঁকে তোমাদেরকে যদি দেখাই, ধরো এটা আমাদের একটা ঘন মাধ্যম, ঠিক আছে? এটা আমাদের একটা ঘন মাধ্যম, এটা কাঁচ বা অন্য কিছু যে কোনো মিডিয়াম হতে পারে। তা আমি এটা লিখছি ঘন মাধ্যম। তো এটা হচ্ছে আমাদের কাছে ঘন মাধ্যম, আর এইখানে যেটা আছে মানে ফাঁকাতে এটা হচ্ছে নিশ্চয়ই কি মাধ্যম হবে? লঘু মাধ্যম। তো আমরা এই আগে যেটা বোঝাচ্ছিলাম যে আমাদের আলোকরশ্মির সংকট কোণ বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা কিন্তু বারবার বলা হচ্ছে আলোকরশ্মি কিন্তু ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের জন্য হয়, উল্টো ক্ষেত্রে হয় না। যাই হোক, তো এখানে ধরো আমরা এখানে আলোকরশ্মির যে বিষয়টা আমরা এখানে অবিলম্ব এঁকে যদি সংকট কোণটা তৈরি করি, জাস্ট এইটার কথা বলবো। ধরো এইটা হচ্ছে সংকট কোণ, এটা আমরা আইসি দিয়ে প্রকাশ করছি, সংকট কোণকে আমি আইসি দিলাম। তো সেক্ষেত্রে তোমরা এটা জানলে যে এটা যদি এইভাবে আসে তাহলে এটা এই দুই মাধ্যমের বিভেদ তল এইভাবে ঘেঁষে বেরিয়ে চলে যাবে।
ঠিক আছে, এটা তোমরা শিখে এসছো। যদি সংকট কোণে আপতিত হয় তাহলে এই যে আর এর মানটা কত ডিগ্রি হবে, আর ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এখন প্রশ্ন হলো যে যদি এই আইসি থেকে বেশি কোণে, অর্থাৎ আলোকরশ্মি যদি আইসি থেকে বেশি কোণে আপতিত হয় তাহলে কি ঘটনা হবে। দেখো, যদি আমাদের এখানে তো সংকট কোণ আইসি, আইসি সংকট কোণে আপতিত হয়েছে বলে প্রতিসরণ কোণটা কত হয়েছে, 90 ডিগ্রি হয়েছে। কিন্তু আমাদের আরেকটা আলোকরশ্মি আমি এখানে দেখাচ্ছি, যে ধরো এই আলোকরশ্মি যখন আমি এখানে আঁকছি, তো তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে এটা সংকট কোণের থেকে কিন্তু বেশি কোণে আপতিত হচ্ছে, কারণ এই অ্যাঙ্গেলটার মান কিন্তু বেশি, এই যে এই অ্যাঙ্গেলটা আইসির থেকে বেশি। তো এই অ্যাঙ্গেলটা আমি যদি আই বলি, তো আমরা এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই, তো আমি এখানে তোমাদের নাম দিয়ে দিয়ে দিচ্ছি। ধরো এটা হচ্ছে এ, এটা এ, এটা হচ্ছে ও, আচ্ছা এটা হচ্ছে ই, আর এটা এফ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর এইটা হচ্ছে আমি বি দিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে এ ওই অ্যাঙ্গেল এ ওই সমান হচ্ছে আইসি, ঠিক আছে, আইসি। আর এখানে আমাদের আপাতত হয়েছে, ধরো এটা এ ড্যাশ, আমি এটা এ ড্যাশ ধরে নিলাম মাথায়, আমি এখানে আমি আচ্ছা নিচে নামটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তাই এটাকে আমি এ ড্যাশ ধরে নিলাম। এই পয়েন্টে যদি এ ড্যাশ হয় তাহলে এ ড্যাশ ওই, তাহলে এ ড্যাশ ওই, এইটা আমরা ধরে নিলাম আই। তো ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আই গ্রেটার দেন কিন্তু আইসি, অর্থাৎ সংকট কোণের থেকে বেশি কোণে এই যে এ ড্যাশ ও আলোকরশ্মি আপতিত হয়েছে। তাহলে কি ঘটনা ঘটবে? তো এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, একটা আলোকরশ্মি তখন আর তো এই পথে না নির্গত হয়ে যে পথে যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমেই ফিরে যায়। তো এইটাকে আমরা কি বলবো, এইটাকে তখন বলবো আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে। তো এইটা আমরা বি ড্যাশ দিয়ে দেবো। তো এখানে আমি নাম দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বি ড্যাশ। তো এটা হচ্ছে আমাদের বি ড্যাশ। তাহলে এখানে এই যে ও বি ড্যাশ, এই ও বি ড্যাশ রশ্মিটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ও বি ড্যাশ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, প্রতিফলনের জন্য প্রতিষ্ঠিত রশ্মি। তো এখানে প্রতিষ্ঠিত রশ্মি বলবো না, তাহলে এটা প্রতিফলিত রশ্মি, কারণ যেহেতু ওই মাধ্যমে ফিরে আসছে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। এখানে আমরা প্রতিষ্ঠিত কেন বলছি না, কারণ এই রশ্মিটা কিন্তু দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে না, যে মাধ্যমে এসেছিল সেই মাধ্যমে ফিরে যাচ্ছে। সেই জন্য এটা লিখছি ও বিড্যাশ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য প্রতিষ্ঠিত রশ্মি। তাহলে তোমরা এখান থেকে এটা বুঝতে পারলে যে যদি কোনো আলোকরশ্মি ওই মাধ্যমে তো একটা নির্দিষ্ট সংকট কোণ আছে, তো ওই মাধ্যমের যে মাধ্যম দ্বয়ের যে সংকট কোণ আছে তার থেকে বেশি কোণে আপতিত হয়, তাহলে কি করবে না, তখন আলোকরশ্মি পুনরায় এই মাধ্যমে মানে দ্বিতীয় মাধ্যমে কোনো রকম ভাবে প্রবেশ করবে না, সবটাই কি হবে, একেবারে প্রথম মাধ্যমে বা ঘন মাধ্যমে ফিরে আসবে। তো এই ঘটনাটাকে আমরা আলোকরশ্মি কি বলবো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলবে। আবারও আমি তোমাদের কি বলছি যে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তখন যদি ওই দুটো মাধ্যমের সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, তখন আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে পুনরায় সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকে আমরা আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলবো। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ, ঠিক আছে, পূর্ণ প্রতিফলন, এর সংজ্ঞাটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে আমরা আজকে যে সংজ্ঞাটা জানবো সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে আলোকরশ্মি লঘু মাধ্যমে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময়, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় যদি আপতন বিন্দুতে মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা মাধ্যম দুটি সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়। মাধ্যম দুটির সংকট কোণ সেই কোণটা আমরা জেনে গেছি, সংকট কোণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আইসি। মাধ্যম দুটির সংকট কোণ ব্র্যাকেটে আমরা লিখছি আইসি অপেক্ষা বেশি কোণে আপতিত হয়। আইসি অপেক্ষা বেশি কোণে আপতিত হয়, তখন আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করি,
বা লঘু মাধ্যমে, আলোক রশ্মি লঘু মাধ্যমে প্রবেশ না করে, লঘু মাধ্যমে প্রবেশ না করে আপাতন বিন্দু থেকে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে, তাহলে করে আপাতন বিন্দু থেকে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে, বিন্দু থেকে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে, সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে, প্রতিফলিত হয়ে হয়ে তাহলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে, 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 ঘন মাধ্যমে ফিরে আসে, ফিরে আসে। ঠিক আছে, একে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে, বা এই ঘটনাকে আলোক রশ্মির কি বলে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। এই ঘটনাকে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। তাহলে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে তোমরা বুঝতে পারলে, যে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তখন যদি ওই মাধ্যম দুটি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, তাহলে কি হয়, যে আলোক রশ্মি তখন আর লঘু মাধ্যমে প্রবেশ করে না, পুনরায় ঘন মাধ্যমে কি হয়? ফিরে আসে। তবে আমি সেটাই লিখেছি যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় যদি আপতন বিন্দুতে মাধ্যম দুটির সংকট কোণ আইসি অপেক্ষা বেশি কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মি লঘু মাধ্যমে প্রবেশ না করে আপতন বিন্দু থেকে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকে আমরা আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে থাকি। এখন এই আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে দুটো শর্ত প্রয়োজন আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি বারবার বলে আসছি যে এই সংকট কোণের ব্যাপারটা পুরোটাই কিন্তু আসে আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। যদি উল্টোটা হয় তাহলে কিন্তু এটা এই বিষয়টা আসবেই না, কারণ সেখানে আপতন কোনো মানের জন্য প্রতিসরণ কিন্তু 90 ডিগ্রি হওয়া সম্ভব নয়, বা 90 ডিগ্রি অপেক্ষা বেশি হওয়া সম্ভব নয়। দেখো এখানে কিন্তু প্রতিসরণ কোণ 90 ডিগ্রি থেকে বেড়ে গেছে, অ্যাকচুয়ালি এখানে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে গেছে। তাহলে তোমরা এটা বুঝতে পারছো যে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আলোক রশ্মিকে কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে এই আপতন বিন্দুতে বা ঘন মাধ্যমে যে আপতন কোণটা হচ্ছে, সেটা কিন্তু এই আইসি, দ্যাট ইজ ওই দুটো মাধ্যমের যে সংকট কোণ, তার থেকে বেশি কোণে আপাতিত হতে হবে। তো নেক্সট আমি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে শর্তগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, নেক্সট আমরা আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলো নিয়ে আলোচনা করব। তো আমি ইতিমধ্যেই বলছিলাম যে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে, আর এই ঘন মাধ্যমের আপতন কোণটা মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা কি হতে হবে? বেশি হতে হবে, নাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না। তো সেটাই আমি লিখে দিচ্ছি যে সেখানে আমরা কি লিখবো, যে আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, তাহলে আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, তাহলে আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। এটা কিন্তু আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা মোস্ট ইম্পর্টেন্ট শর্ত, যে আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। আর 2 নম্বর কন্ডিশনটা কি? 2 নম্বর কন্ডিশনটা তোমরা বুঝতে পারছো যে ঘন মাধ্যমে যে আপতন কোণটা, সেটা মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা কি হতে হবে? বেশি হতে হবে। তাহলে আলোক রশ্মির ঘন মাধ্যমের আপতন কোণ, তাহলে ঘন মাধ্যমের আপতন কোণ, যেটাকে আমরা নর্মালি আই দিয়ে চিহ্নিত করি, আপতন কোণ আই, মাধ্যম দুটির সংকট কোণ, সেটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? সংকট কোণ আইসি, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেটাকে আইসি আপতন কোণ আই, মাধ্যম দুটির সংকট কোণ আইসি অপেক্ষা বড় হতে হবে। তাহলে আইসি অপেক্ষা বড় হতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য দুটো শর্ত কি কি? 1, আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। 2, আলোক রশ্মির ঘন মাধ্যমের যে আপতন কোণ, মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। ঘন মাধ্যমের আপতন, এটা কোণ হবে। আচ্ছা, আপতন কোণ,
তাহলে আপাতন কোণ ব্র্যাকেটে আমরা কি লিখবো আই, এইটা মাধ্যম দুটির সংকট কোণ আইসি অপেক্ষা বড় হতে হবে। তো এরপরে আমরা এই বিষয়ে আসবো যে এই যে প্রতিফলনটা হচ্ছে এটাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হচ্ছে কেন। এর আগে আমরা সমতল দর্পণে আলোকরশ্মির প্রতিফলনের ব্যাপার শিখে এসেছি, কিন্তু সেখানে প্রতিফলনটাকে আমরা নর্মাল বা সাধারণ প্রতিফলন বা কিছুই বলছি না, শুধু প্রতিফলন বলছি। কিন্তু এটাকে আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলছি কেন, একে অভ্যন্তরীণ বলা হচ্ছে কেন না, এটা এই প্রতিফলনটা কিন্তু মানে নর্মাল প্রতিফলনের মতো নয়, একটা মাধ্যমের অভ্যন্তরীণ ব্যাপার। তো সেই জন্য একে অভ্যন্তরীণ বলা হচ্ছে, কারণ কি এটা একটা একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্যে কিন্তু এই প্রতিফলনটা সম্পন্ন হয়। ঠিক আছে, এখানে কোনো দুটো মাধ্যমের বিষয় না, একটা মাধ্যমের মধ্যেই এই প্রতিফলনটা সম্পন্ন হয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি পূর্ণ বলা হচ্ছে কারণ এই সাধারণ প্রতিফলনে যেটা হয় যে আলোকরশ্মির কিছু অংশ শোষিত হয় বা কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। মানে আমরা যতই আয়নায় আমরা প্রতিফলন দেখি না কেন, তো আলোক রশ্মি আয়না বা সমতল দর্পণে যখন প্রতিফলিত হয় তো ম্যাক্সিমামটাই প্রতিফলিত হয়, এটা ঠিক আছে, কিছুটা হলেও আয়নার যে কাঁচ সেই মিডিয়ামে কিন্তু আলো প্রবেশ করে। কিন্তু এখানে সেই ঘটনা কোনোভাবেই ঘটা সম্ভব নয়, কারণ এখানে আলো রশ্মির টোটাল অংশটাই কি হয় ঘন মাধ্যমে ফিরে আসে। এই জন্য একে আমরা কি বলছি, পূর্ণ কথাটা বলছি, অর্থাৎ এখানে আলো রশ্মির পূর্ণ প্রতিফলন ঘটে, কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না। তো আমরা এই এই প্রতিফলনকে তাহলে লিখছি যে এই প্রতিফলন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রতিফলনকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে এক নম্বর ঘটনা আমি বলছি। এক হচ্ছে কি অভ্যন্তরীণ বলা হয়, অভ্যন্তরীণ অভ্যন্তরীণ মানে কি এটা একটা মাধ্যমের নিজস্ব বিষয়, অভ্যন্তরীণ বলা বলা হয় কারণ কারণ এই প্রতিফলন প্রতিফলন সম্পূর্ণ একটি মাধ্যমের মধ্যে সম্পূর্ণ হয়। তাহলে এই প্রতিফলন সম্পূর্ণরূপে একটি মাধ্যম সেটা কি মাধ্যম, অবশ্যই সেটা কি মাধ্যম, ঘন মাধ্যম। তাহলে আমরা লিখছি যে অভ্যন্তরীণ বলা হয় কারণ এই প্রতিফলন সম্পূর্ণরূপে একটি মাধ্যম ঘন মাধ্যম এর মধ্যে সম্পন্ন হয়, মানে এই ঘটনাটা সম্পূর্ণরূপে কিন্তু আমাদের একটা মিডিয়াম যেটা আমরা হচ্ছে ঘন মাধ্যম সেইটার মধ্যেই কিন্তু এটা সম্পন্ন হয়। ঠিক আছে, আর পূর্ণ বলা হয় দু নম্বর ঘটনা, যে পূর্ণ কেন বলা হয়, পূর্ণ বলা হয় কারণ সাধারণ প্রতিফলনের মতো সাধারণ প্রতিফলনের মতো এখানে আলোক রশ্মির কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না। তাহলে আলোক রশ্মির কোনো অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না, তাহলে অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না। তোমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছ প্রবেশ করে না সম্পূর্ণরূপে। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম, পূর্ণ বলা হয় কারণ সাধারণ প্রতিফলনের মতো এখানে প্রতিফলনের মতো এখানে আলোক রশ্মির কোনো অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না, সম্পূর্ণ অংশ ঘন মাধ্যমে কি হয়, ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বা প্রতিফলিত হয়, ঘন মাধ্যমে প্রতিফলিত হয়। তাহলে আশা করি তোমরা এই প্রতিফলনকে কেন পূর্ণ প্রতিফলন হয় সেটা তোমরা বুঝতে পারবে। প্রতিফলিত ঘন মাধ্যমে প্রতিফলিত হয়। আশা করি তোমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কেন অভ্যন্তরীণ এবং পূর্ণ প্রতিফলন বলা হয় সেটা বুঝতে পারলে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে অভ্যন্তরীণ বলা হয় কারণ এই প্রতিফলন সম্পূর্ণরূপে একটি মাধ্যম বা একটা ঘন মাধ্যমের মধ্যে সম্পন্ন হয়। আর পূর্ণ বলা হয় কারণ সাধারণ প্রতিফলনে কি হয়, যে যখন প্রতিফলন হয় কিছুটা অংশ কিন্তু আলোক রশ্মি প্রবেশ করে। যেমন ধরো সাধারণ প্রতিফলন আমরা নর্মাল যে আয়নায় প্রতিফলন দেখেছি, এটা একটা সাধারণ প্রতিফলন, এটা হচ্ছে কি সাধারণ প্রতিফলন। এই সাধারণ প্রতিফলনের বিষয়টা কি হয় না, সাধারণ প্রতিফলনে এটাই ঘটে যে এটা যখন আলোক রশ্মিটা আসে তো এটা এসে কি হয় যে বেশিরভাগ অংশটাই আমরা এইভাবে আপতিত হলো এবং এইভাবে কি হয় প্রতিফলিত হয়ে যায়, কিন্তু কিছুটা অংশ কি করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, এটা কিন্তু দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। আমি ডট চিহ্ন দিয়ে এখানে দেখাচ্ছি। তো এটা পরবর্তীকালে তোমরা জেনেছো এটাকে আমরা কি বলে থাকি, যে এটাকে আমরা প্রতিসরণ বলে থাকি। অর্থাৎ এখানে কিন্তু কিছুটা হলে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হয়, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করা মানে কিন্তু সেটা প্রতিসরণের ব্যাপার,
তো কিছুটা অংশ প্রতিফলিত হয়, তাহলে আর বাকিটা কি হয়, প্রতিষ্ঠিত হয়। তাহলে এটা হচ্ছে প্রতিফলিত, এটা প্রতিফলন, আর এখানে কি হয়, এটা কিন্তু প্রতিসরণ। অর্থাৎ সাধারণ প্রতিফলনে কিছুটা প্রতিফলন কিছুটা প্রতিসরণ দুটোই হয়, কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মির টোটাল অংশটাই কি হয়, প্রতিফলিত হয়। তো সাধারণ প্রতিফলনে এখানে আলোকরশ্মির কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না, সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। তো এই কারণে এটাকে আমরা কি বলবো, পূর্ণ প্রতিফলন বলবো। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট আমরা এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের বাস্তব কিছু উদাহরণ সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা অভ্যন্তরীণ আলোকরশ্মির যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় তার কিছু বাস্তব উদাহরণ সম্পর্কে আলোচনা করব। তো আমরা এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিষয়টা শুরু করার আগেই তোমাদেরকে আমি একটা উদাহরণ দেখিয়েছিলাম, প্র্যাকটিক্যালি করে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে কচু পাতার মধ্যে জলবিন্দু কেন চকচকে দেখায়। এটা পদ্ম পাতার ক্ষেত্রেও হয়। তো আমাদের কাছে কচু পাতা খুব সহজলভ্য বলে আমরা কচু পাতা দিয়ে পরীক্ষাটা করেছিলাম। তো যাই হোক, তো আমরা এরপরে এই উদাহরণটা যে আমরা বা পরীক্ষাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা আমরা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সাহায্যে ব্যাখ্যা করবো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সাহায্যে। তো আমরা যখন একটা কচু পাতার মধ্যে, ধরো এরকম একটা কচু পাতার তলটা দেখাচ্ছি শুধু, এখানে আমরা পাতাটা রাখছি না। তো এর মধ্যে যখন জলবিন্দুটা রয়েছে, তো এর মধ্যে ধরো একটা জলের বিন্দু, সেটা যদি আমরা খুব বড় ফিগারে দেখাই, তাহলে সেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে জলের বিন্দু, ঠিক আছে। তো আমরা জলের বিন্দুটা ঠিক এইভাবে এর মধ্যে রয়েছে। বড় করে দেখাচ্ছি কেন, কি আমাদের ছবিটা অনেকটা বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে কচু পাতার তল, এর মধ্যে জলের বিন্দুটা এইভাবে রয়েছে, ঠিক আছে। তো এটা আমরা লিখছি কচু পাতার তল, এটা আমাদের বিন্দু, ঠিক আছে। এটা কচু পাতার তল। তো এর মধ্যে কচু পাতার তল, আর এর মধ্যে কি রয়েছে, জলের বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের জলের বিন্দু। তো আমি এখানে এটা দেখে নিচ্ছি, এটা হচ্ছে জলের বিন্দু, বা আমরা যাই বলি না কেন জলের ফোঁটাই লিখছি, জলের ফোঁটা। তাহলে জলের ফোঁটা। তাহলে আশা করি তোমরা এই পরীক্ষাটা তো অলরেডি করে ফেলেছো। এখন আমরা শুধু জাস্ট ব্যাখ্যা করবো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সাহায্যে। ফার্স্ট কি হয় না, এখান থেকে আলোকরশ্মি আমাদের বাইরে থেকে আলোকরশ্মি এর মধ্যে প্রবেশ করে। তো আমি যদি এই জায়গাটা একটা তল ভাবি, জাস্ট এই জায়গাটা একটা তল ভাবি, তো এখান থেকে বাইরে থেকে যখন আলোকরশ্মি আসছে, তো এখান থেকে একটা লম্ব টানছি। তো এখান থেকে ধরো এই আলোকরশ্মিটা এসে এর মধ্যে যখন প্রবেশ করছে, আমার তো এর মধ্যে কোনো আলো উৎপন্ন হয় না। অ্যাকচুয়ালি আলো উৎপন্ন হয় কোথা থেকে, আলো উৎপন্ন হয় কিন্তু বাইরে থেকে যখন আলো আসে। তাহলে বাইরে থেকে যখন আলোকরশ্মি আসবে, তখন এটা হচ্ছে লঘু, এটা কিন্তু বারবার মনে রাখবে, এটা লঘু মাধ্যম। আর আমাদের এই জলের ফোঁটা, এটা কিন্তু কি মাধ্যম, এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম। আর বাইরে যে মাধ্যমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লঘু মাধ্যম, আর এটা হচ্ছে ঘন মাধ্যম। তো এবার এখান থেকে ধরো আলোকরশ্মিটা এলো, এসে জাস্ট এইখানে পড়লো। তাহলে আমাদের লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলোকরশ্মি এসে পড়ছে, তখন এভাবে ধরো আলোকরশ্মি এলো। তাহলে এসে পড়লে তোমরা নিশ্চয়ই জানো যে এক্ষেত্রে কিন্তু প্রতিসরণ কোণটা আপাতন কোণ থেকে ছোট হয়। তো এইখানে এসে পড়বে, ঠিক আছে। এই জায়গায় এসে পড়লো, এই জায়গায় এসে আলোকরশ্মিটা পড়বে। তো আমি এটাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এবার কি করবে না, এখান থেকে এইটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম আর লঘু মাধ্যমের বিভেদ তল। তো এখান থেকে কিন্তু এ আর এন্ট্রি করে না। তো সরাসরি কি করবে, সরাসরি এইখান থেকে আমাদের প্রতিফলিত হয়ে কিন্তু আলোকরশ্মিটা বের হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় যে ঘটনাটা ঘটবে, যে আলোকরশ্মির কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম এবং লঘু মাধ্যম। এই ঘন মাধ্যম থেকে আলোকরশ্মিটা প্রতিফলিত হয়ে, এটা তো ঘন থেকে লঘুতে এলো, এসে আমাদের কি করবে না, এখান থেকে কিন্তু আলোকরশ্মিটা বের হয়ে যাবে, এই পথে বের হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটাতে আমাদের যখন আলোকরশ্মিটা এন্টার করছে, তখন ঘন থেকে কোথায় আসছে, লঘুর দিকে আসছে, কারণ এখানে তো আবার লঘু মাধ্যম। যাই হোক, এয়ার রয়েছে, এই দুটো পৃষ্ঠে এয়ার রয়েছে। তো এই জায়গায় আলোকরশ্মিটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। পূর্ণ প্রতিফলন ঘটে এইখানে কি হবে, এই যে যখন এখান থেকে আমাদের আলোকরশ্মিটা আসবে, তো এই জায়গায় আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। তোমরা দেখি বুঝতে পারছো। তো এটা আমাদের এখান থেকে বের হয়ে যাবে। তো এই জায়গায় আবার আমাদের যদি আমি একটা লম্ব টানি, সেটা কিন্তু আমাদের এখানে এইভাবে বের হবে, ঠিক আছে, এইভাবে বের হয়ে যাবে। কারণ কি, এখানে আবার আপতন কোণের থেকে প্রতিসরণ কোণটা বড় হবে ঘন থেকে লঘুতে। তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলো কচু পাতার ক্ষেত্রে কি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। দেখো, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গায় আমাদের কিন্তু আইসি অপেক্ষা বেশি কোণে আপাতিত হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা আপাতন কোণ আই বলি, তাহলে এই আই গ্রেটার দেন আমরা লিখছি আইসি। অর্থাৎ এই জায়গায় যে আপাতন কোণ, সেটা কিন্তু সবসময় কি হচ্ছে না, এই এখানে হচ্ছে আমাদের কচু পাতার, এখানে দেখো এটা হচ্ছে ঘন মাধ্যম, আর এই জায়গায় কি আছে, বায়ু আছে এই জায়গাটা। এই বায়ু মাধ্যমের বিভেদ তলে
এটা কি হচ্ছে না আপাতন এখানে যে সংকট কোণ তার থেকে বেশি কোণ আপতিত হচ্ছে, ফলে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে পুনরায় ঘন মাধ্যমে আসছে এবং সেটা আবার এখানে প্রতিষ্ঠিত হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এইখানে আমরা যখন চোখ রাখি তখন কিন্তু আমরা এই জলের বিন্দুটাকে চকচকে দেখি। তো এই হচ্ছে মোটামুটি এখানকার থিওরিক্যাল ব্যাপার। তাহলে এই যে কচু পাতা আর আমাদের জলের বিন্দু এর স্পর্শতলে, কচু পাতা এবং জলের বিন্দুর স্পর্শতল বা সংযোগস্থলে আলো রশ্মি প্রতিফলন হচ্ছে, যেটা আমরা চিত্রে এটা ও বিন্দু আমি দিচ্ছি, ও বিন্দু। দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ও বিন্দুতে কি হয়েছে, আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটেছে। তাহলে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটেছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটেছে। তো এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার জন্য আমরা কিন্তু এই যে আলো রশ্মিটা আমাদের চোখে এসে পৌঁছায় এটা কিন্তু আমাদের খুব বেশি আমরা চকচকে দিই, কারণ এখান থেকে কিন্তু কোন আলো রশ্মি আর এদিকে যেতে পারে না, টোটাল আলো রশ্মিটাই ফিরে আসে। চিত্রে ও বিন্দুতে আলো রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, এই বিষয়টা কিন্তু মনে রেখে দেবে। তাহলে আমরা এখানে ব্যাখ্যাটা লিখে দিচ্ছি যে কচু পাতা এবং জলের স্পর্শ বিন্দুতে জলের সংযোগস্থলে যখন আলো এসে পৌঁছায়, তখন কি ঘটনা ঘটে, আলো এসে পৌঁছায় তখন আলো ঘন থেকে লঘু মাধ্যমে আসে, ঘন থেকে লঘু মাধ্যমে, অবশ্যই লঘু কারণ এইদিকে বায়ু আছে, ঠিক আছে। তাহলে যখন কচু পাতা এবং জলের সংযোগস্থলে লেখা আছে সংযোগস্থলে, কচু পাতা এবং জলের সংযোগস্থলে যখন আলো এসে পৌঁছায় তখন আলো ঘন থেকে লঘু মাধ্যম, এখানে কিন্তু এই সংযোগস্থলে কি রয়েছে, লঘু মাধ্যম হচ্ছে বায়ু রয়েছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, বায়ু রয়েছে এই জায়গাটায়, কি রয়েছে, বায়ু রয়েছে। এখানটায় কিন্তু তোমরা মাথায় রাখবে যে এই জায়গাটায় কি আছে, এখানটায় বায়ু আছে, এখানটা কিন্তু ফাঁকা নয়, তো বায়ু রয়েছে। তখন আমাদের কি হয় না, আলো ঘন থেকে লঘু মাধ্যম ব্যাকেটে বায়ুতে মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা, তাহলে মাধ্যম দুটি সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়, সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়, সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়, সেটাই আমরা লিখছি যে অপেক্ষা বেশি কোণে আপতিত হয়। তাহলে বেশি কোণে কি হয়, আপতিত হয়, বেশি কোণে আপতিত হয়। ফলে কি হয়, ফলে ওই বিন্দুতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, ওই বিন্দুতে আলোক রশ্মি কি ঘটে, আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তাহলে কি বললাম, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। ফলে আমরা জলবিন্দুকে কি দেখি, চকচকে দেখি, ফলে জলবিন্দু চকচকে দেখায়, জলের ফোঁটা বা জলবিন্দু যাই বলি না কেন, জলের ফোঁটাটা কি দেখায়, ফোঁটা চকচকে দেখায়, তো আশা করি তোমরা এই পরীক্ষাটা বুঝতে পারলে। আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি যে এই আলোটা ডাইরেক্টলি আমাদের বায়ু থেকে সরাসরি জলের মধ্যে প্রবেশ করে যখন এই কচু পাতা আর জলের স্পর্শবিন্দু এর সংযোগস্থলে আসছে, এই জায়গায় বায়ু আছে, তার মানে আলোটা এখানে কিন্তু ঘন থেকে লঘুতে এন্টার করতে চাইছে। তো এইদিকে আবার মনে রাখতে হবে এটা হচ্ছে বায়ু, এটা কি মাধ্যম, এটা কিন্তু লঘু মাধ্যম। তো এই প্রবেশ করতে চাইছে, ফলে এই জায়গায় যেহেতু সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হবে, ফলে এই জায়গায় আলো রশ্মির কি ঘটবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে এবং তখন কিন্তু আলো রশ্মি আবার এই পথে ফিরে আসবে, অর্থাৎ ঘন মাধ্যমেই ফিরে আসবে এবং এখান থেকে যখন বাইরে বেরিয়ে যাবে তখন কি ঘটনা ঘটবে না, তখন আলো রশ্মি আবার নিয়ম অনুযায়ী তাহলে একটু মানে আপাতন কোণটা প্রতিসরণ কোণের থেকে ছোট হবে, মানে প্রতিসরণ কোণ বড় হিসেবে এটা কিন্তু বেরিয়ে চলে যাবে। তো এই জায়গায় দুটো নর্মাল প্রতিসরণ ঘটছে, যেমন এখানে আর এখানে, মানে এই বিন্দুতে নর্মাল প্রতিসরণ বা সাধারণ প্রতিসরণ, এখানেও সাধারণ প্রতিসরণ, কিন্তু এই ও বিন্দুতে আলো রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে, ফলে কিন্তু আমরা জলবিন্দুকে চকচকে দেখতে পাচ্ছি। নেক্সট আমি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আরো বেশ কিছু ঘটনা তোমাদের কাছে ব্যাখ্যা করব। তোমরা সকলেই মরুভূমির মরীচিকার কথা শুনেছো। তো এই মরুভূমির যে মরীচিকা দেখতে পাওয়া যায়,
মরুভূমি, ঠিক আছে, ভূমির হচ্ছে মরীচিকা, মরুভূমির মরীচিকা। তাহলে এই মরুভূমির মরীচিকা যে ঘটনাটার নাম বা কথা তোমরা শুনেছো, সেই মরুভূমির মরীচিকা কিন্তু আমাদের একটা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের বাস্তব উদাহরণ বা প্রাকৃতিক উদাহরণ আমরা বলতে পারি। এখন মরীচিকা জিনিসটা কি আমি তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। তো মরীচিকা হচ্ছে কি, যে জিনিসটা আমরা হয়তো ভাবছি যে ওর অন্ধকার আছে, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই, তাকে আমরা মরীচিকা বলি। হয়তো আমরা ভাবছি বা চোখে দেখছি এরকম ঘটনা। যেমন ধরো তোমরা অনেক সময় গ্রীষ্মকালে যখন রাস্তায় পিচ রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাও, তোমরা অনেকে লক্ষ্য করবে যে গ্রীষ্মকালে পিচ রাস্তা খুব প্রখর রোদ দূরে যখন পিচ রাস্তার উপর দিয়ে তোমরা সাইকেল চালিয়ে বা অন্য কোনোভাবে হেঁটে বা কোনোভাবে সাইকেল চালিয়ে যাও, তখন অনেকটা দূরে মনে হয় রাস্তাটা ভিজে আছে। তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তাটা ভিজে দেখতে পাবে, কিন্তু যখন তোমরা সেই জায়গায় গিয়ে পৌঁছবে দেখা যাবে যে তার কোনো অস্তিত্ব নেই। তার মানে কি, তোমরা ওই ঘটনাটা লক্ষ্য করছো, দূর থেকে মনে হচ্ছে যেন ওই জায়গাটা রাস্তাটা ভিজে আছে, কিন্তু যেই তোমরা অরিজিনাল ওই জায়গায় পৌঁছচ্ছ তখন কিন্তু তার কোনো অস্তিত্ব নেই, মানে সেখানটা ড্রাই বা শুকনো দেখছো। তো এই ঘটনাগুলো সবই কিন্তু আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়, এবং এই বিষয়গুলোকে বলা হয় কি মরীচিকা বলা হয়। অর্থাৎ যেটার অস্তিত্ব আমরা চোখে হয়তো বা আমাদের চোখের কাছে এরকম ছবি উঠে আসছে, কিন্তু অরিজিনালি আমরা সেই জায়গায় গিয়ে যখন পৌঁছেছি তার কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। তাই এরকম কি আমরা মরীচিকা বলে থাকি। তো এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরুভূমিতে কিভাবে মরীচিকা তৈরি হয় আমি তোমাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করি। তো তোমরা জানো যে মরুভূমিতে রয়েছে একটা বালি স্তর রয়েছে। তো মরুভূমি যে বালি স্তর ভূপৃষ্ঠে রয়েছে, সেই বালি স্তর কিন্তু সূর্য থেকে কি হয়, ডাইরেক্ট হিটেড হয়। কারণ তোমরা ভূগোলে পড়ে এসছো, সূর্য থেকে যে আলোকরশ্মি আসে সেটা কিন্তু বায়ুকে সরাসরি উত্তপ্ত করে না। কাকে উত্তপ্ত করে, সেটা কিন্তু এটা আমাদের যে একেবারে ভূপৃষ্ঠে যে বালি স্তর রয়েছে সেই বালি স্তরকে সে কিন্তু উত্তপ্ত করে। তাহলে এটা হচ্ছে বালি স্তর। তো এই বালির লেয়ারকে কিন্তু সূর্যের যে আলোকরশ্মি, এই সূর্যের আলোকরশ্মি কিন্তু সরাসরি বালি স্তরকে কি করবে, উত্তপ্ত করে। তো এটা হচ্ছে ডাইরেক্ট হিটেড হয় বালি স্তর। তো আমি এটাই লিখে দিচ্ছি যে এটা বালি স্তর। তাহলে এটা হচ্ছে বালি স্তর, হ্যাঁ, সরাসরি উত্তপ্ত হয় সূর্যের তাপে কি হয়, এখানে সরাসরি উত্তপ্ত হয়। তো এখন প্রশ্ন হলো যে এই সূর্যের তাপে বালির যে স্তর রয়েছে সেটা সরাসরি উত্তপ্ত হলে কি ঘটনা হয়। তাহলে ঘটনা এটাই ঘটে যে এই তাপ আবার বিকীর্ণ হয়ে উপর দিকে উঠতে থাকে, এটা বিকীর্ণ হয়ে উপর দিকে ওঠে। ফলে আমরা এটা বুঝতে পারছি যে এর নিচের দিকে যে বায়ু, মানে বায়ুটা রয়েছে, সেখানে রয়েছে বায়ুটা কি রয়েছে, উত্তপ্ত বায়ু। তো এর নিচের দিকে যে মিডিয়াম সেটা হচ্ছে উত্তপ্ত বায়ু, নিচের দিকের মিডিয়ামটা কি, উত্তপ্ত বায়ু। তো এখানে হচ্ছে উত্তপ্ত বায়ু, নিচের দিকের মিডিয়াম তাহলে কি হবে, উত্তপ্ত বায়ু। তোমরা জানো যে বায়ু যত বেশি গরম হবে সেটা তত কি হয়, লঘু হয়। তাহলে উত্তপ্ত বায়ু, সেই জন্য এটা লঘু মিডিয়াম, ঠিক আছে, এটা কি হবে, লঘু মিডিয়াম। তাহলে উত্তপ্ত বায়ু হলে সেটা কি মিডিয়াম হবে, লঘু মিডিয়াম, ঠিক আছে। আর যত আমরা উপর দিকে উঠবো সেটা হবে ঘন বায়ু, কারণ উপর দিকের বায়ু কি হবে, ঠান্ডা, সেই জন্য সেটা এখানে তাহলে উত্তপ্ত বায়ু। আর এই যত উপর দিকে উঠবো কি হবে, ঠান্ডা বায়ু। এবার বায়ু ঠান্ডা হলে সেটা কি হবে, ঘন হয়ে যায়। তাহলে এই সূর্যের তাপে বালি সরাসরি উত্তপ্ত হওয়ার কারণে একেবারে মরুভূমির বালি তো প্রচন্ড উত্তপ্ত হয়। ফলে এই জায়গাটায় মানে ভূপৃষ্ঠের কাছাকাছি যেটা, সেই স্তরের বায়ু কি হয়, উত্তপ্ত হয়ে সেটা লঘু হয়ে পড়ে। আর উপরের দিকে অপেক্ষাকৃত ঠান্ডা বায়ু থাকে, সেটা ঘন মিডিয়াম হিসেবে কাজ করে। তাহলে এই মরুভূমির উপরের দিকে যে বায়ু রয়েছে, বাতাস রয়েছে, সেটা কিন্তু একটা ঘন মিডিয়াম, আর নিচের দিকে একবারে ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ু রয়েছে সেটা কিন্তু একটা লঘু মিডিয়াম। এইবার ধরো এই দূরের কোনো একটা জায়গা থেকে, ধরো এখান থেকে একটা গাছ থেকে, আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি বিষয়টা, একটা উঁচু গাছ থেকে ধরো আলো রশ্মি আসছে। এটা একটা গাছ, সেই গাছ থেকে যদি আলো রশ্মি আসে, ঘটনাটা কি ঘটবে না, এই গাছ থেকে যখন আলো রশ্মি আসে, তো এই আলো রশ্মি যখন এখান থেকে এইভাবে আসছে, তাহলে এই আলো রশ্মি আমাদের কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আসছে, আলো রশ্মি দেখো, আলো রশ্মি কিন্তু সর্বদা এই যেহেতু উপরে আছে ঘন মাধ্যম, সেই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো রশ্মিটা আসছে। আলো রশ্মির পথ সোজা, তো তোমরা এটা সোজাভাবে দেখানোর চেষ্টা করো। তো এই ঘন থেকে আসতে কোন দিকে আসছে, লঘুর দিকে আসছে। তো এটা হচ্ছে ঘন মাধ্যম, আমি লিখছি ঘন, আর এই দিকটা কি, লঘু। তাহলে ঘন থেকে লঘু মাধ্যমের দিকে আলো রশ্মি আসছে। তো এইভাবে প্রত্যেক বিন্দুতে এটা কি হচ্ছে না, একটা নির্দিষ্ট কোণে কি হচ্ছে, আপতিত হচ্ছে। তো এখানে এখানে একটা কোণে আপতিত হচ্ছে, এখানে একটা কোণে আপতিত হচ্ছে। তো এইভাবে আলো রশ্মিটা আসছে। তো এইভাবে আস্তে আস্তে এমন একটা আপতন কোণে আপতিত হয়, ধরো এই জায়গায় এসে যখন পৌঁছলো, তো এই আপতন কোণটা
ধরো এইখানে আমাদের কিন্তু কি হয়ে যায়, আই গ্রেটার দেন আইসি হয়ে যায়, অর্থাৎ এই দুটো মাধ্যমে যে সংকট কোণ, সেই সংকট কোণ অপেক্ষা তখন কিন্তু এই আলো রশ্মিটা বেশি কোণে আপাতিত হয়ে যায়। আর যখনই এরকম ঘটনা ঘটে তখনই কিন্তু আলো রশ্মি কি হবে, অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যাবে। ধরো এখানে তাহলে আইটা গ্রেটার দেন কি হয়ে যায়, আইসি হয়ে যায়। এখানে কিন্তু এই জায়গাগুলোতে আই লেস দেন কি থাকে, আইসি, অর্থাৎ এই জায়গায় আইটা আইসির থেকে ছোট হয়, আবার এই জায়গাতেও আই লেস দেন আইসি। আর এইখানে কি হয়ে যায়, এই যে পয়েন্ট এখানে কিন্তু আই গ্রেটার দেন কি হয়ে যায়, আইসি হয়ে যায়। তো আই গ্রেটার দেন আইসি যেই হয়ে যাবে তখন কিন্তু আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যাবে। এবার যেই আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে তখন কিন্তু আলোক রশ্মিটা আর নিচের দিকে না নেমে এবার আস্তে আস্তে আবার এখান থেকে প্রতিফলিত হয়ে ওপর দিকে উঠতে শুরু করে। তো এইভাবে উঠতে শুরু করলো। এবার যখন এখান থেকে কেউ চোখ রেখে এই আমাদের গাছের ছবিটা দেখার চেষ্টা করে, তা সেখানে কিন্তু সে আর আলোক রশ্মির সেই সোজা পথটা, বাঁকা পথটা কিন্তু সে আর দেখতে পায় না। সে একেবারে সোজা পথে আলোক রশ্মিকে লক্ষ্য করে এবং প্রতিবিম্ব কিন্তু সোজা পথে দেখার চেষ্টা করে। তো এইভাবে আলোক রশ্মিটা যদি সোজা পথে এখান থেকে আমরা যদি আলোক রশ্মিটা সোজা পথ দেখাতে চাই, তো অ্যাকচুয়ালি এটাকে আমরা আগে এঁকে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো এটাকে আমি সোজা পথটা আগে এঁকে নিচ্ছি, তারপরে আমরা ওদিকে আঁকি। তো এটা অ্যাকচুয়ালি এইভাবে সে এরকম জায়গায় লক্ষ্য করে। ফলে গাছের যে অরিজিনাল যে মাথাটা আমরা দেখালাম, সেই মাথাটা কিন্তু সে এই উল্টো দিকে চলে যায়, ঠিক আছে। তো এইখানে চলে গেল। এবার এই পথে সে দেখে, তাহলে আমাদের ছবিটা অ্যাকচুয়ালি এটার রেসপেক্টে আঁকতে হবে। তো এই হচ্ছে আমাদের ছবিটা, এরকম এটাকে এই পথে আঁকতে হবে, এটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে এঁকে দেবে, ঠিক আছে। তাহলে বাড়িয়ে দিলাম। তো এটা কিন্তু তখন আমাদের এই পথে আলো রশ্মিটা নির্ভর করে যায়। চোখ আমাদের কিন্তু এই বাঁকা পথ অনুসরণ করে না, আলো রশ্মিটা এইভাবে এসে এইভাবে বেরিয়ে যায়। তো এখান থেকে আমরা যখন চোখ রেখে দেখি তখন কিন্তু আমাদের আলো রশ্মিটা কোন পথে দেখতে পাওয়া যায়, আমার চোখ কিন্তু এইটাকে এই দিকে দেখে, এই বস্তুটাকে এই দিকে দেখে, মনে হয় যেন এই দিক থেকে আলো রশ্মিটা আসছে। কিন্তু অ্যাকচুয়ালি আলো রশ্মিটা এই পথে এসে, এই যে এই পথে এসে এইখানে চলে গেল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই বিন্দুতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটলো। এই বিন্দুটা, এটা হচ্ছে আমাদের ও বিন্দু। এই ও বিন্দুতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করলে এখানে আপাতন কোণ, সংকট কোণ অপেক্ষা বেশিক্ষণে আপতিত হলো। কিন্তু চোখ আমাদের এই, এটা ধরো এ বস্তু, তাহলে এ বস্তুর প্রতিবিম্ব এ ড্যাশটা দেখছে। ফলে কি হচ্ছে যে এটা কিন্তু একটা অসৎ বিন্দু, মনে হচ্ছে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে মরীচিকা কিন্তু মনে রাখতে হবে একটা অসৎ প্রতিবিম্ব। আর এটা যেহেতু এই এ ড্যাশ পয়েন্টে এর কোনো অস্তিত্ব নেই, তাহলে চোখ বা আমরা যদি এইটা ধরে এদিকে এগিয়ে যাই তাহলে কি মনে হবে যে এগিয়ে গেলে এখানে কি এই বস্তুটা পাওয়া যাবে? পাওয়া যাবে না, কারণ এটা তো প্রকৃত অবস্থান ইয়ে, তাই এই ড্যাশে পৌঁছালে পাওয়া যাবে না। শুধু তাই না, মরুভূমিতে আরো কিছু প্রাকৃতিক ঘটনা ঘটে। সেই ঘটনা হচ্ছে যে এখানে এই যে বালি স্তরের যে প্রতিসরাঙ্ক প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, কারণ তাপমাত্রা হেরফের ঘটে। ফলে কি হয় যে এই যে ছায়াটা বা এই যে ছবিটা সে দেখতে পায়, এই ছবিটা কম্পমান অবস্থায় দেখে। কম্পমান অবস্থায় দেখলে কি মনে হয়? কম্পমান অবস্থায় দেখলে এটাই মনে হয় যে এটা যেন একটা গাছের বা কোনো কিছু ছায়া জলের মধ্যে পড়েছে, তাই তো এটাকে কম্পমান দেখাচ্ছে। কারণ আমরা জানি যে কোনো কিছু ছায়া কম্পমান দেখায় তখনই সেটা যদি জলের মধ্যে পড়ে আমরা চোখে দেখি। তোমরা জলে যখন গাছের ছায়া দেখো, দেখবে সেটা যখন হাওয়া যায় তাহলে কি দেখায়? কম্পমান অবস্থা দেখায়। তো এই ব্যক্তি বা মরুভূমিতে যারা যায় তাদের কাছে কিন্তু মনে হয় যে ওই যে ছবিটা সে দেখতে পায় সেটা যেন কোনো ছবি বা কোনো গাছের ছবি, যাই কিছু হোক না কেন, সেটা জলে পড়ে সেই ছায়াটা তার কাছে পৌঁছাচ্ছে। ফলে সে কিন্তু জলাশয় আছে এই ভেবে এদিকে অগ্রসর হয়, কিন্তু গিয়ে দেখে যে সেখানে কোনো জলাশয় নেই। কারণ মরুভূমিতে একটাই মূল সমস্যা, যে জলের সমস্যা। এই প্রত্যেক মরুভূমিতে যারা যাত্রা করে তাদের কাছে কিন্তু মোস্ট পপুলার চাহিদা থাকে জল, জলের খোঁজ কিন্তু তারা করতে থাকে। তাই এই ছায়া দেখে সে যখন মনে করে, মরুভূমির ওই যাত্রী যখন মনে করে যেখানে জলাশয় আছে, এই ভেবে সে এগিয়ে যায়, কিন্তু তখন সেখানে সে কিছুরই অস্তিত্ব পায় না। এই জন্যই এটাকে কি বলা হয়? মরীচিকা বলা হয়। এই মরীচিকা হচ্ছে একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ব্যাপার। তো আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরুভূমিতে মরীচিকা ঘটে। তাহলে আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি যে মরুভূমিতে বালি স্তর সূর্যের তাপে উত্তপ্ত হয়। বালি স্তর সূর্যের তাপে সরাসরি উত্তপ্ত হয়। ফলে বালির কাছের বায়ুস্তর গরম হয়
হয় বলে এটি কি হয়, এটি এটি লঘু মাধ্যম, এটি লঘু মাধ্যম, লঘু মাধ্যম, ঠিক আছে। তাহলে এবং এবং উপরের দিকের বায়ু, তাহলে উপরের দিকের বায়ু, উপরের দিকের বায়ু ঠান্ডা ঠান্ডা হয় বলে এটি কি হয়, হয় বলে এটি ঘন মাধ্যম, এটি ঘন মাধ্যম, ঠিক আছে। তাহলে দুটো মাধ্যম সূর্যের তাপে এইভাবে তৈরি হয়ে গেল, একটা হচ্ছে নিচের দিকে যে মাধ্যম সেটা ঘন মাধ্যম, উপরের দিকে যে মাধ্যম সেটা হচ্ছে লঘু মাধ্যম, এই সরি নিচের দিকের মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম, উপরটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে এবার কি হয় যে উঁচু উঁচু কোনো কোনো বস্তু থেকে, উঁচু কোনো বস্তু থেকে আলোক রশ্মি যখন নিচের দিকে নামতে থাকে, তাহলে আলোক রশ্মি যখন নিচের দিকে নামে, নিচের দিকে নামে নামে তখন কি হয়, তখন ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, ঘন থেকে লঘু মাধ্যমে কি হয়, প্রতিষ্ঠিত হয়। আর হয় এবং প্রতিষ্ঠিত হয় এবং এবং এক সময় কি হয় না, এবং এক সময় মাধ্যম দুটি, এক সময় মাধ্যম দুটি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়। তাহলে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, বেশি কোণে আপতিত হয়। এক সময় কি হয় না, সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মির কি হয়, তখন আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, এবং তা উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে উঠতে থাকে, এই আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, তা উপরের দিকে উঠতে থাকে। চোখ আলোক রশ্মির বাঁকা পথ অনুসরণ করতে পারে না, চোখ আলোক রশ্মির বাঁকা পথ অনুসরণ করতে পারে না, তাই চোখ হচ্ছে আলোক রশ্মির বাঁকা পথ যেটা রয়েছে সেটা অনুসরণ করতে পারে না। চোখের ক্ষেত্রে কিন্তু এই আলোক রশ্মির এইভাবে যে বাঁকা পথ এটা অনুসরণ করতে পারে না, ফলে এ বস্তুর অসৎ প্রতিবিম্ব এ ড্যাশে দেখে, এ বস্তুর অসৎ প্রতিবিম্ব কোথায় দেখে, প্রতিবিম্ব এ ড্যাশে দেখে, এ ড্যাশ অবস্থানে দেখে, ঠিক আছে, এ ড্যাশ অবস্থানে দেখে। তাহলে এই হচ্ছে মোটামুটি মরীচিকা। এবার একে মরীচিকা বলা হয় কেন সেই বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখন আমি এটা যেটা বললাম এটা হচ্ছে টোটাল তোমাদের এখানে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের বিষয়টা সেটা বললাম। আমি আরেকবার বলেছি, মরুভূমিতে বালির স্তর সূর্যের তাপে সরাসরি উত্তপ্ত হয়, ফলে বালির কাছে যে বায়ু হয় সেই স্তর গরম বলে এটি লঘু মাধ্যম, এবং উপরের দিকে ঠান্ডা হলে এটি ঘন মাধ্যম। উঁচু কোনো বস্তু থেকে আলোক রশ্মি যখন নিচের দিকে নামে তখন সে ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এবং একসময় মাধ্যমটির সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এবং তা উপরের দিকে উঠতে থাকে। চোখ আলোক রশ্মির বাঁকা পথ অনুসরণ করতে পারে না, ফলে এই বস্তুর অসৎ প্রতিবিম্ব এ ড্যাশে দেখে। তাহলে এখান থেকে তোমরা যে বিষয়টা বুঝতে পারলে, মরীচিকা কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব। এখন একে মরীচিকাকে অসৎ প্রতিবিম্ব বা একে বলে, ঠিক আছে, সেটা তো আমরা বিজ্ঞানগত কারণে বুঝি, মরীচিকা বলা হয় কেন সেটাই আমরা তো এবার আলোচনা করব। আচ্ছা, এবার আমরা আলোচনা করব যে এটাকে মরীচিকা বলা হয় কেন। তবে মরীচিকা, মরুভূমি মরীচিকা এর নাম দেওয়া হয়েছে কেন, যে যেহেতু বালি স্তরের প্রতিসরাঙ্ক প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, বালি স্তরে নয় বায়ু স্তরে, যেহেতু বায়ু স্তরের প্রতিসরাঙ্ক কি হয় না প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, প্রতি মুহূর্তে, ঠিক আছে, পরিবর্তন হয়, তাই ওই অসৎ যে প্রতিবিম্ব দর্শক দেখছে, অসৎ প্রতিবিম্ব
প্রতিবিম্ব কি হয়, দর্শকের কাছে অসৎ প্রতিবিম্ব দর্শকের কাছে কম্পমান হয়, কম্পমান হয় দর্শকের কাছে কম্পমান কম্পমান মনে হয়। তাহলে ওই অসৎ প্রতিবিম্ব যে দর্শক দেখছে, যেহেতু 22 স্তরের প্রতিসরাঙ্ক প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, তাই অসৎ প্রতিবিম্ব দর্শকের কাছে কম্পমান মনে হয়। এবং দর্শক মনে করে যে ওই স্থানে বস্তুর ছায়া জলাশয়ে পড়েছে, দর্শক কি মনে করে, দর্শক মনে করে যে ওই স্থানে বস্তুর ছায়া জলাশয়ে পড়েছে, অর্থাৎ ওই স্থানে জলাশয় আছে, ওই স্থানে কি আছে, জলাশয় আছে, ওই স্থানে জলাশয় আছে। কিন্তু বাস্তবে কি জলাশয় আছে? কিন্তু এই মনে করে দর্শক যখন ওইদিকে এগিয়ে যায়, দর্শক ওই স্থানে পৌঁছলে কোনো কিছুরই অস্তিত্ব পায় না, পৌঁছলে না ওই বস্তু আর না জলাশয়, ওই স্থানে পৌঁছলে কোনো কিছুরই অস্তিত্ব পায় না, অস্তিত্ব পায় না, ঠিক আছে, অস্তিত্ব পায় না। এজন্য একে কি বলে, এজন্য একে মরীচিকা বলে। তাহলে মরীচিকা কেন বলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে একে আমরা মরীচিকা বলি কেন। তাহলে এই জন্য একে কি বলে, মরীচিকা বলে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখছি যে 22 স্তরের প্রতিসরাঙ্ক প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, তাই অসৎ প্রতিবিম্ব দর্শকের কাছে কম্পমান মনে হয়। দর্শক মনে করে যে ওই স্থানে বস্তুর ছায়া জলাশয়ে পড়েছে, অর্থাৎ ওই স্থানে জলাশয় আছে। কিন্তু এই মনে করে দর্শক যখন ওই স্থানে পৌঁছায় তখন কিন্তু কোনো কিছুর অস্তিত্ব পায় না, এই জন্য একে মরীচিকা বলে। তো এরকম মরীচিকা কিন্তু শীত প্রধান দেশে দেখতে পাওয়া যায়, সেটা তোমাদের বইয়ে আছে, আমি তবু ছবির সাহায্যে সেটা ব্যাখ্যা করে দিচ্ছি। নেক্সট আমি তোমাদেরকে শীত প্রধান দেশে কিভাবে মরীচিকা তৈরি হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, তো মরুভূমির মতো শীত প্রধান দেশেও কিন্তু একটা মরীচিকা তৈরি হয়, তবে সেখানে কিন্তু প্রতিবিম্বটা আমরা আকাশের দিকে দেখি। তো তার ছবি আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা এই ব্যাখ্যাটা লেখার চেষ্টা করবে। ধরো এটা শীত প্রধান দেশের একটা জলাশয়, তো এই জলাশয় থেকে একজন ব্যক্তি এই জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে কোনো জাহাজ, ধরো এটা একটা জলাশয়, তো এই জাহাজকে সে লক্ষ্য করছে। ঠিক আছে, এটা জলাশয়, জলের তল। তো এই জলাশয়ে সে কোনো জাহাজকে যখন লক্ষ্য করছে তখন সে কিরকম দেখবে, কিন্তু মনে রাখতে হবে যে এটা একটা শীত প্রধান দেশ। তো এখানে একটা ধরো জাহাজ রয়েছে, জাস্ট আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একে দেখিয়ে দিচ্ছি। ধরো এটা একটা জাহাজ বা যাই হোক একটা নৌকো বা জাহাজ, যাই কিছু বলছি না। তো এটা তাহলে আমাদের শীত প্রধান দেশে মনে রাখতে হবে যে এই নিচের দিকে বায়ু কিন্তু কি হয়, নিচের দিকের বায়ু কিন্তু ঘন হয় আর উপরের দিকের বায়ু লঘু হয়। তাহলে এখানে থাকে ঠান্ডা বায়ু, নিচের দিকে কি থাকে, ঠান্ডা বায়ু। ঠান্ডা বায়ু তোমরা নিশ্চয়ই শিখেছো, এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম। আর উপরের দিকে কি থাকে, গরম বায়ু। তাহলে উপরে থাকে, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে থাকে গরম বায়ু। তো এই গরম বায়ু তোমরা কি পড়ে এসছো, উপরে যেহেতু গরম বায়ু থাকে, তাই এই গরম বায়ু কি মাধ্যম, গরম বায়ু মানে মনে রাখতে হবে লঘু মাধ্যম। তো এবার এইখান থেকে যখন আলোকরশ্মিটা আসে তখন এইভাবে আলোকরশ্মি যখন যায়, তো এভাবে আলোকরশ্মি যেতে 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 এক সময় কি হয় যে প্রত্যেক মুহূর্তে তাহলে এর আপতন কোণ হয়, মানে এখান থেকে যখন যাচ্ছে সে ঘন মাধ্যম থেকে কোন মাধ্যমের দিকে যাচ্ছে, লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, ফলে তার একটা নির্দিষ্ট আপাতন কোণ থাকছে। তো এই আপাতন কোণ, এখানেও একটা আপাতন কোণে সে আপতিত হচ্ছে, বিভিন্নভাবে আপতিত হচ্ছে। যেমন ধরো এখানে আপাতন কোণ, এখানে একটা আপাতন কোণ, এই জায়গায় আমরা আরেকটা আপাতন কোণ পাবো, এবং এইভাবে করতে করতে যখন ধরো এই একটা আপাতন কোণ পেলাম, তো এইখানে দেখা যায় যে আই এই ক্ষেত্রে ধরো আই লেস দেন আইসি, এখানেও আই লেস দেন আইসি, অর্থাৎ আপাতন কোণটা সংকট কোণ থেকে ছোট। হ্যাঁ, এটা আলোকরশ্মি পথ, তো এটা আলোকরশ্মি পথ। এখানে কিন্তু যেটা হয় যে আই গ্রেটার দেন আইসি, এরকম ঘটনা যেই ঘটলো তখন কিন্তু আলোকরশ্মি আর কিন্তু ওপরে মানে এইভাবে উপর দিকে উঠবে না, সে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আস্তে আস্তে কোন দিকে, নিচের দিকে নামতে শুরু করবে। এবং আমরা আগে এই পথটা এঁকে নিচ্ছি আমাদের সুবিধার্থে। তো এরপরে সে যখন এইভাবে নামতে শুরু করবে, এই পথে সে কিন্তু নামতে শুরু করবে, এই পথে সে নেমে যাবে। এখন আমরা যখন চোখ দিয়ে এই বস্তুটাকে দেখবো, ধরো এখানে একটা কেউ চোখ দিয়ে এটা দেখছে বস্তুটাকে, তখন সে কিরকম অবস্থানে বস্তুটাকে দেখবে, সে তো আর আলোকরশ্মির বাঁকা পথ অনুসরণ করতে পারবে না, সে একেবারে সোজা পথে
সেটা কোন দিকে দেখবে, উপরের দিকে কিন্তু সে লক্ষ্য করবে, এইখানে লক্ষ্য করবে। অর্থাৎ জাহাজটা নিচে ছিল, সে কিন্তু জাহাজের একটা প্রতিবিম্ব আকাশে দেখতে পাবে। ঠিক আছে, এইখানে চলে যাবে। এটাও তাহলে কি, এটা হচ্ছে একটা অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব, তাহলে তোমার মনে রাখতে হবে মরীচিকা কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব। তাহলে এই অসৎ প্রতিবিম্ব সে কোথায় দেখবে, আকাশে দেখবে। তো এই পথটা এলো, এবার এইভাবে আলো রশ্মিটা চলে আসবে। এটা কিন্তু সে দর্শকের কাছে মনে হবে যেন এই বস্তুটা এদিকে আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি শীত প্রধান দেশের মরীচিকা। এখন এই যদি এইভাবে এইদিকে যাওয়া তো সম্ভব নয়, কারণ আকাশের দিকে তো যাওয়া কারো কি সম্ভব নয় নর্মাল অবস্থায়। উজাহাজ বা প্লেন বা অন্য কোনো যানবাহন ব্যবহার করে আলাদা ব্যাপার। মরীচিকার ক্ষেত্রে যেমন আমরা এগিয়ে যাচ্ছিলাম, এখানে কিন্তু সেরকম হয় না। এটা একটা দৃষ্টিভূম, মরীচিকা কিন্তু একটা দৃষ্টিভূম। অর্থাৎ আমাদের মনে হচ্ছে চোখের দৃষ্টিতে ওখানে আছে, কিন্তু বাস্তবে সেটা নেই। তো এটাই হচ্ছে শীত প্রধান দেশের একটা মরীচিকা। এটার স্ট্রাকচার বা গঠন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং এই সম্পর্কে তোমাদের কিন্তু এটার কিন্তু একটা উল্টো প্রতিবিম্ব আছে। এই প্রতিবিম্বটা কিন্তু উল্টো দেখতে পাবে, এই প্রতিবিম্বটা সোজা দেখতে পাবে না, এটা তখন জাহাজটাকে উল্টো অবস্থায় দেখবে। এটা কিন্তু তোমার মাথায় রাখবে। এখানে নৌকোটা যে প্রতিবিম্ব দর্শক দেখতে পাবে সেটা কিন্তু আগের মতো সোজা নয়, ওখানেও ওটা উল্টোই লেগেছিল, এখানে কিন্তু উল্টো দিকে দেখবে, যেন উল্টো দিকে জাহাজটা ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, যাই হোক, তো এটা আকাশে দেখতে পাবে এবং উল্টো অবস্থায় দেখবে। এটা কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, তা যাই হোক, তোমরা আশা করি এই যে আলোর যে অধ্যায় ছিল সেখানে তোমরা বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারলে, এবং এই প্রতিবিম্ব কিন্তু উল্টো আকারে দেখতে পাবে। আর এখানে আজকে আমরা যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে সংকট কোণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের বাস্তব উদাহরণ। তার জন্য আমরা মরুভূমি মরীচিকা, শীত প্রধান দেশের মরীচিকা আলোচনা করলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পারলে, এবং নেক্সট পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এর পরে যে অধ্যায় রয়েছে সেই সম্পর্কে আলোচনা করবো। তোমরা এই আলোর যে 3টে ভিডিও আমাদের তৈরি হলো সেগুলো আরেকবার ভালো করে দেখে নেবে এবং এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে।